তো আপনারা যখন এই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের তাজমহল দেখতে আসবেন তখন প্রথমত আপনারা ওইখান থেকে 150 টাকা দিয়ে টিকিট কিনলে আপনারা একই সাথে 3টি স্থান ভ্রমণ করতে পারবেন। তো প্রথমে আমরা তাজমহল থেকে ঘুরে আসলাম। তাজমহল আর পিরামিড কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে। তো আমরা তাজমহল থেকে আসার পর এখন আমরা কিন্তু এই পিরামিডের ভিতরে প্রবেশ করব। তো প্রথমে আমি চলে গেলাম পিরামিডের উদ্দেশ্যে, তারপরে আমি চলে যাব ক্ষুদিরাম বসুর ফার্সি মঞ্চে। পৃথিবীর অন্যতম সপ্তদশ ঐতিহাসিক পিরামিডে। তো চলুন দেখে নেওয়া যাক। চলুন এখন আমরা ঢুকিয়ে দেখবো যে আসলে ভিতরে কি আছে। তো এটার ভিতরে প্রবেশ করার পর আমরা ওই মিশরীয় পিরামিডের মতো ভিতরটা আপনি বাংলাদেশে থেকে মনে হবে যে আপনি মিশরীয় পিরামিডের ভিতরে আছেন, এমন ভাবে সাজানো হয়েছে এই পিরামিডটাকে। এখানে সারি সারি ফারাও বা রাজাদের মমি রাখা হয়েছে, যা হয়তো আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, ফেসবুক হয়তো সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে ধরতে পারে। তাই আরো আপনারা দেখতে পারবেন যে রাজা রানীদের পোশাক এবং অলংকার। এই শাড়ি বা পোশাক ও অলংকার গুলো মূলত অরিজিনাল ছিল না, এগুলো মূলত ডুপ্লিকেট করে বানানো হয়েছে যাতে পর্যটকরা এই ধারণা নিতে পারে যে আগেকার মিশরীয় রাজা রানীরা কোন ধরনের পোশাক বা অলংকার বা নিত্য প্রয়োজনীয় কোন জিনিসগুলো ব্যবহার করতো। আপনি কি জানেন প্রাচীন মিশরীয় পিরামিড কেন তৈরি করা হয়েছিল? তাহলে আমাদেরকে যেতে হবে অতীতের 2600 খ্রিস্টপূর্বাব্দে। এই মিশরীয় পিরামিড মানব সভ্যতার এক অবিস্মরণীয় স্থাপত্য এবং ইতিহাসের এক অবিচ্ছেদ অংশ। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক পিরামিডগুলো শুধুমাত্র প্রাচীন মিশরীয়দের প্রকৌশল দক্ষতার সাক্ষী নয়, বরং সেগুলো ধারণ করা আছে অগণিত রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে চলছে। এই পিরামিড নির্মাণ শুরু হয় প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে। মিশরীয়রা বিশ্বাস করত তাদের ফারাও ঈশ্বরের সন্তান এবং মৃত্যুর পর তাদের আত্মা অনন্ত জীবনের প্রবেশ করে। এই বিশ্বাস থেকেই পিরামিড তৈরি করা হয়েছিল, যা মূলত ফারাওয়ারদের চিরস্থায়ী সমাধি। পিরামিডকে তারা একটি সিঁড়ি হিসাবে দেখত যা তাদের ফারাওকে আকাশে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে। অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলোর মধ্যে বৃহত্তম। গিজার তিনটি প্রধান পিরামিড হলো খুফু, খাফরে এবং মেনকাউরে। এর মধ্যে খুফু পিরামিড, গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র আজও টিকে থাকা স্থাপত্য। এই পিরামিডের অলৌকিক নির্মাণ শৈলী যা জানলে আপনি অবাক হবেন। পিরামিডের নির্মাণের ব্যবহৃত পাথরগুলো এতটাই ভারী যে প্রতিটা পাথরের ওজন 2.5 টন থেকে 15 টন পর্যন্ত। এই বিশাল পাথরগুলো কিভাবে মরুভূমির মধ্য দিয়ে পরিবহন করা হয়েছিল এবং কিভাবে এত নিখুঁতভাবে একের পর এক সাজানো হয়েছিল তা আজ রহস্য হয়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক একসাথে কাজ করে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন। পিরামিডের ভিত্তি চারদিকের সাথে এমনভাবে সামঞ্জস্যপূর্ণ যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন নিখুঁত কাজ করা কঠিন। এই পিরামিডগুলোর অবস্থান পৃথিবীর চারদিকে সাথে এমনভাবে মিল রেখে তৈরি হয়েছে যে মনে হয় এগুলো প্রকৃতি আর জ্যোতির্বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। আরো কিছু রহস্যময় তত্ত্ব। গোপন চেম্বার। খুফু পিরামিডে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এমন চেম্বার আছে বলে মনে করা হয়, যা লুকিয়ে রেখেছে অজানা তথ্য। ফারাওয়াদের অভিশাপ প্রচলিত কাহিনী অনুসারে যারা পিরামিডের ভেতরে প্রবেশ ফারাওয়াদের সমাধি খুলেছেন তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি ফারাওয়াদের অভিশাপ নামে পরিচিত। পিরামিড নির্মাণের প্রযুক্তি এতটাই উন্নত যে অনেকেই মনে করতেন যে এটার পিছনে কোনো বিদ্রোহীদের হাত ছিল। এই মিশরীয় পিরামিড কেবল স্থাপত্যের এক মহাকাব্যিক উদাহরণ নয়, এটি এক অনন্ত রহস্যের ভান্ডার। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রাচীন মানুষ কেবল প্রকৌশল নয় বরং চিন্তাশক্তিতেও ততটা এগিয়ে ছিল। রহস্যময় এই পিরামিড যুগ যুগ ধরে মানুষকে বিস্ময় আর জ্ঞানের সন্ধানে উদ্বুদ্ধ করবে। এই মিশরীয় পিরামিডকে অনুকরণ করে এই পিরামিডটি তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশের মানুষ মিশরীয় পিরামিডে না গিয়ে পিরামিডের আসল রহস্য জানতে ও শিখতে ও বুঝতে পারে। এরপর পিরামিড থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি ক্ষুদিরাম বসুর ফাঁসি মঞ্চে। আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিপ গাড়ি। এগুলো নাকি ইংরেজরা ব্যবহার করতো। এখানকার লোকেরা বলে যে এইগুলো নাকি 1 থেকে 1.5 গাড়িগুলো পুরনো। গিয়ে আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এই গাড়িগুলোতে মরিচা পড়ে গিয়েছে। এরকম আরো 5-6টা গাড়ি আছে, আপনারা শুরুর দিকে ঢুকতে দেখতে পারবেন, কিন্তু আমার কাছে এই গাড়িগুলোকে সবচেয়ে বেশি পুরাতন মনে হয়েছিল। এই ইংরেজদের গাড়িগুলোর পাশেই আপনারা দেখতে পারবেন যে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। মূলত ভারতে এইভাবেই ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো সবার সামনে এইভাবে ক্ষুদিরাম বসুকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল জানেন কি? ক্ষুদিরাম বসুই ছিলেন প্রথম যে মাত্র 18 বছর বয়সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1908 সালের 30শে এপ্রিল মুজাফফরপুরে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করতে গিয়ে ভুলবশত 2 ইংরেজ নারী নিহত হন। ধরা পড়ার পর তিনি নিজের কাজের জন্য দায় স্বীকার করেন এবং 11ই আগস্ট 1908 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চেও তার মুখে ছিল সাহসের হাসি। তার আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামীর যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল এবং আজও তিনি দেশপ্রেমের প্রতীক হয়ে আছেন। ক্ষুদিরাম বসু কেবল একজন বিপ্লবী নন, তিনি ছিলেন সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক। তার ফাঁসি একটি জাতিকে জাগিয়ে তুলেছিল এবং স্বাধীনতা সংগ্রামে একটি নতুন অধ্যায় শুরু করেছিল। আজও তার আত্মত্যাগ কোটি ভারতীয়দের জন্য অনুপ্রেরণা। একটি জীবন শেষ হতে পারে কিন্তু আত্মত্যাগের বার্তা চিরকাল অমর থাকে। এরকম তথ্যপূর্ণ ঐতিহাসিক স্থানের ভিডিও আমি প্রথম করলাম, তাই অনেক দেরি হয়েছে এডিটিং করতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিতে ফলো দিতে ভুলবেন না।